Hello everyone, Assalamu alaikum. This is Fahmida Rini from Books You Must Read. আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি যেখানে প্রতি ভিডিওতে আমি আপনাদেরকে আমার পছন্দের কোনো একটা বইয়ের খোঁজ দেব। বইটা নতুনও হতে পারে, ইনফ্যাক্ট অনেক আগের প্রকাশিতও হতে পারে। আমি চেয়েছিলাম নতুন বইয়ের খোঁজ জাতীয় কিছু একটা করতে, কিন্তু পরে দেখা গেল আমার বই পড়ার গতি এত কম এবং আমি এত স্লোলি বই পড়ি, সেক্ষেত্রে নতুন বই বের করে সেটা পড়ে সেটা সম্বন্ধে বলতে হয়তো এই সিরিজ আমার আয়ু পার হয়ে যাবে, কিন্তু কোনো নতুন বইয়ের খবর আমার বলা হবে না। এর মধ্যে চিন্তা করে দেখলাম আমার বেশ কিছু পছন্দের বই আছে যেগুলো নিয়ে হয়তো আমি পেজে এর আগেও লিখেছি, কিন্তু তাতে বোধহয় ঠিকঠাক বইটার ব্যাপারে বলা হয়নি। যেটা সবসময় হয়, কোনো বই শেষ করার পর ইমিডিয়েটলি আমি বইটা নিয়ে খুব বিশদভাবে বলতে পারি না, আমি খুব বেশি বায়াসড থাকি ওই সময় বইটা নিয়ে। তো দেখা যায় বলতে গেলে অনেক কিছু ওভার ইমোশনাল হয়ে বলে ফেলা হয়, কোনো কিছু আবার বলা হয় না, মিস হয়ে যায়। তাই এই সিরিজের শুরু। আশা করছি এই সিরিজের থ্রুতে আমি আপনাদের কাছে অনেক ভালো ভালো বইয়ের খবর পৌঁছে দিতে পারবো। চলো শুরু করা যায়। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা আমার ভীষণ পছন্দের একটা বই, এবং খুব সম্ভবত এই বইটা আমি 1.5 থেকে 2 বছর আগে পড়েছি। তারপরও এখনও আমি বইটা যখন সামনে পাই আমি কয়েক পাতা পড়ে ফেলি, কারণ আমার মনে হয় এই বইটা আমি বারবার পড়তে পারবো। এই বইটার খোঁজ পেয়েছি কীভাবে সেই গল্পতে যাচ্ছি, তার আগে বইটা আপনাদেরকে দেখিয়ে নিই। বইটা হচ্ছে শঙ্করের কত অজানারে। এই বইটা আমি নীলক্ষেত থেকে নিয়েছিলাম, আর এই বইটা মূলত আমার জানা হয়েছে শঙ্করের চৌরঙ্গী বইয়ের মাধ্যমে। আশা করি আপনারা সবাই জানেন, ইনফ্যাক্ট অনেকেই জানেন যে আমার প্রচুর পরিমাণে নীলক্ষেতের জায়গাটায় ঘোরাফেরা করা হয়। ইনফ্যাক্ট একটা টাইম পর্যন্ত আমি আমার বেশিরভাগ বই নীলক্ষেত থেকেই কিনেছি, কারণ আমার ক্যাম্পাস ওখানে হয়, আমার ওদিকে যাওয়া আসা হয় অনেক বেশি। তারপর আমার নীলক্ষেত থেকে বিভিন্ন কারণে বই কেনার পরিমাণটা অনেক কমে গিয়েছে। এটা একটা বড় কারণ হচ্ছে নীলক্ষেতের বইয়ের দাম অস্বাভাবিক রকমের বেশি, যেটা আগে ছিল না। আমি যখন কলেজে ছিলাম এবং নীলক্ষেত থেকে আমি তখন প্রচুর বই কিনতাম, সে সময় বইয়ের দাম কিছুটা সহনীয় পর্যায়ের ছিল। তারপর আই ডোন্ট নো ওয়াই প্রচুর বইয়ের দাম বেড়ে যায় এবং দেখা যায় তারা একটা বিশাল রকমের পাইরেসির সাথে যুক্ত। পাইরেসি বলতে আমি এখানে শুধু ভিনদেশি বইয়ের কপি বের করাটা বোঝাচ্ছি না, বরং আমাদের দেশীয় প্রকাশনের যে বইগুলো, সেই বইগুলোর ফটোকপি আজকাল খুবই অহরহ নীলক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন হুমায়ুন আহমেদের লেখা, শরীফুল হাসানের লেখা, ইনফ্যাক্ট সমকালীন অনেক লেখকের লেখা আমি দেখছি ফটোকপিগুলো বাজারে ছাড়া হচ্ছে, এবং আপনি বইটা ধরলেই বুঝতে পারবেন যে সেটা একটা ফটোকপি, কিন্তু তারা দামটা চাইছেও আসল বইয়ের মতো। এবং এতে করে আমার মনে হয় আমাদের দেশীয় প্রকাশনী সংস্থাগুলো খুবই খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এটা নিয়ে আমি জানি না কেন কোনো ধরনের ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তো এরকম বিভিন্ন কারণে আমার নীলক্ষেত থেকে বই কেনার পরিমাণটা অনেক কমে গেছে। একে তো বইয়ের কোয়ালিটি খুবই বাজে হয়, কিন্তু দাম ঠিক ওই ভালো কোয়ালিটি বইয়ের দাম আর এই কোয়ালিটির একই রকম হয়। আজকাল বিভিন্ন কারণে আমার অন্যান্য জায়গা থেকে বই কেনা হয়, বেশিরভাগ অনলাইন থেকেও কেনা হয়। যাই হোক, যে কথায় ছিলাম, চৌরঙ্গী বইটা আমি যখন কিনেছি আমি কিনেছিলাম হচ্ছে সেকেন্ড হ্যান্ড একটা কপি। ইনফ্যাক্ট কততম হ্যান্ড আই ডোন্ট নো, কারণ আমার বইটা খুবই জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু দ্যাট ওয়াজ অরিজিনাল বুক। তাই আমি চৌরঙ্গী বইটা কিনেছিলাম, আর চৌরঙ্গী পড়তে যেয়ে আমি জানতে পারি যে তার আগেও আরেকটা বই আছে, যে চৌরঙ্গী একটা বইয়ের সিকুয়েল। তার আগে আমার এটা জানা ছিল না। তখন আমার আগ্রহ তৈরি হয়, আমি পরবর্তীতে জানতে পারি যে চৌরঙ্গীর আগে যে বইটা আছে সেটার নাম হচ্ছে কত অজানারে, যেটা এখন আমার হাতে। তারপর আমি কত অজানারে খোঁজাখুঁজি শুরু করি। এখন কত অজানারে নীলক্ষেতে খুব অনায়াসে পাওয়া যায়, এবং আমার ধারণা আমি যখন খুঁজছিলাম তখনও পাওয়া যেত, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে আমি পাচ্ছিলাম না। পরবর্তীতে আমি এই বইটা পেয়ে যাই, যেটা 2023-এর ফেব্রুয়ারি না, 2023-এর জুলাইতে আমার এই বইটা কেনা হয়েছে। আর তারপর আমি যখন এই বইটা পড়তে শুরু করি, আমার আসলে এই বই সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা ছিল না যে কত অজানারে বইটা কেমন বা কী নিয়ে লেখা, এটার বিষয়বস্তু কী। আমি বলতে গেলে কিছুই জানতাম না। কত অজানারে বইটা মূলত কোর্টকে ঘিরে তার আশেপাশের যে বিভিন্ন গল্প, আমরা সাধারণত দূর থেকে যেটা দেখি হাইকোর্ট, একটা বিল্ডিং, একটা বিশাল দালান, একটা বিশাল স্থাপনা, সেখানে কালো কোট পরা উকিল ব্যারিস্টাররা যায়, বিভিন্ন কেস লড়ে, এবং যতদিন পর্যন্ত জিনিসটা দূর থেকে দেখা হয়
অনেকটা আমার কাছে হাইকোর্ট মানে হচ্ছে বাংলা সিনেমায় যেমন দেখেছিলাম মেলড জাতীয় কিছু। তবে এই বইটা পড়ে আমার ধারণা অনেকটা বদলে গেছে। এটাই তো স্বাভাবিক, হাইকোর্টে যারা নিজেদের বিচারগুলো নিয়ে যাচ্ছে, আবেদন জানাচ্ছে, প্রত্যেকের নিজস্ব কিছু ঘটনা আছে, কিছু গল্প আছে, কিছু অভিজ্ঞতা আছে। এই বইটা পড়ে আমি হাইকোর্ট ব্যাপারটাকে যত কাছ থেকে রেখেছি ততটা বোধহয় আমি আর কখনো কোনোভাবেই অনুভব করিনি। এবং এই জিনিসটা এই বইটাতে উল্লেখ করা আছে ভূমিকা অংশে, এবং এটা আমি নিজেও বলবো এই ধরনের লেখা মনে হয় না বিশ্ব সাহিত্যে খুব বেশি পরিমাণে আছে। এটা একটা ভিন্ন ধাঁচের লেখা, সেজন্যই এটা আমার বিশেষ পছন্দের একটা বইয়ের জায়গা নিয়ে নিয়েছে। কিছু অংশ আমি এই বইয়ের ভূমিকা থেকেই বলছি, কারণ এখানের প্রধান চরিত্র যিনি, তার নামটাও আমার খুব একটা মনে থাকে না। এই কাহিনীর প্রধান চরিত্র নোয়েল ফ্রেডরিক বারওয়েল কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার। প্রথম মহাযুদ্ধের পরবর্তী সময়ে মিলিটারি ডিউটিতে তিনি কলকাতায় আসেন এবং যথাসময়ে হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। তার তিরোধান আগস্ট 1953 সালে। মূলত ইংরেজের যে শেষ ইংরেজ ব্যারিস্টার ছিল কলকাতায়, যিনি প্র্যাকটিসরত ছিলেন, সেই ব্যারিস্টারকে নিয়েই এই গল্প। তার বাবু অর্থাৎ তার যেই ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট ছিল, তার ভাষ্য মতে এই গল্পগুলো তুলে ধরা হয়েছে। আমি যদি আমার পছন্দের বলি, এর মধ্যে আমার সবচেয়ে বেশি ইমোশনাল লেগেছে যে গল্পটা, ইনফ্যাক্ট আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে। আমাদের ব্যারিস্টার, গল্পে বর্ণিত ব্যারিস্টারের কাছে একজন মহিলা আসেন এক সময়, বেশ কিছু চিঠিপত্র, প্রমাণ, শৈশাপদ নিয়ে এসে আসে তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে। বিষয়টা অনেকটা এরকম যে তারা দুজন পরস্পরকে ভালোবাসতো এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে এক সময় তারা বিয়ে করবেন, এবং চাকরির সূত্রে মেয়েটির ভিন্ন একটা জায়গায় পোস্টিং হয়ে যায়। সেখান থেকে তারা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছিল। কিন্তু দেখা যায়, এবং মেয়েটার ওখানে যাওয়ারও একটা রিজন ছিল, সেটা হচ্ছে মেয়েটা চাইছিল তাদের বিয়ের জন্য টাকা জমাতে। তাদের দুজনেরই অর্থনৈতিক সঙ্গতি এত ভালো ছিল না যে তারা বিয়ের পর একটা ভালোভাবে চলাফেরা করতে পারবে। তাই তার যেই পোস্টিংটা হয়, সেই পোস্টিংটাতে মেয়েটা যেতে রাজি হয় এবং তার ইচ্ছে থাকে 1 বছর সে যখন শহরের বাইরে থেকে কাজ করে আসবে, তারপর একটা প্রমোশন হবে এবং সেই টাকা দিয়ে তারা মূলত একটা ভালোভাবে তাদের সংসারটা চালাতে পারবে। দুজনই দুজনকে ভীষণ ভালোবাসতো, কিন্তু এই যে দূরত্ব থেকে তাদের সম্পর্কতেও কিছুটা ছাপ পড়ে এবং তার প্রেমিক অন্য একটি মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই জিনিসটা মেয়েটি নিতে পারে না এবং তার কারণে সে আদালতের কাছে যায় তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করতে, এবং সেই সময় সে তার পক্ষের উকিল হিসেবে বেছে নেয় আমাদের গল্পে বর্ণিত ফ্রেডরিক নোয়েল বারওয়েল সাহেবকে। এবং এই পুরো গল্পের ভেতর আমার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে, এখানে আমাদের ব্যারিস্টারকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে তিনি বেশ নীতিবান একজন মানুষ। তিনি কেস নেবার বেলায় খুব বেশি ক্লিনলিনেস মেনটেন করেছে, যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এই বইতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা আমরা সব সময় জানি, যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে প্রমাণ, এবং প্রমাণ দিয়ে চাইলে অনেক সময় ভুলকে সঠিক প্রমাণ করে দেওয়া যায়, সঠিককে ভুল বানিয়ে দেওয়া যায়। আপনি হয়তো সত্যি কথা বলছেন কিন্তু প্রমাণের অভাবে আপনি বিচার পাচ্ছেন না। এই জিনিসগুলো আমাদের খুব জানা হলেও যখন আমরা সামনাসামনি কোনো ঘটনার ব্যাপারে এরকম পড়ি, জিনিসটা মেনে নেওয়া কঠিন হয়। তো যে প্রসঙ্গে ছিলাম, আমার এখন মেয়েটির নাম মনে নেই। তো সেই মেয়েটি যখন তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে বিচার চাইতে আসে, একটা পর্যায়ে যে এমন হয় যে হ্যাঁ, সে জিতে যাবে তার কেসটা, যে তার প্রাক্তন প্রেমিক তাকে ঠকিয়েছে এবং তাকে ঠকিয়ে বিয়ে করেছে, এবং সেই ঘরে তার আরো একটি কন্যা সন্তানও হয়। এই পর্যায়ে গিয়ে মেয়েটি কেসটা তুলেন তার প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। তার যে অভিযোগ ছিল, তার যেই মামলা ছিল, এবং সে খুব সচ্ছল না হলেও সে এই কেসের জন্য অনেকগুলো টাকা খরচ করে। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যেদিন ফাইনাল রায় আসবে, সেদিন সে কেসটি তুলে নেয় এবং তার অভিযোগ থেকে তার প্রাক্তন প্রেমিককে মুক্ত করে দেয়। এবং এই পর্যায়ে এসে এই কাহিনীটা আমাকে সবচেয়ে বেশি টাচ করেছে এই জন্য, কারণ মেয়েটা বলে যে সে আসলে কখনোই চাইছিল না যে তার প্রেমিক মামলায় হেরে তাকে হাজার হাজার টাকার জরিমানা দিক। মূলত সে যেটা চাইছিল, তার প্রেমিককে বোঝাতে
যে সে যেটা করেছে সেটা সে ঠিক করেনি, তার সাথে যেই ধোঁকা দেওয়া হয়েছে, তার বিশ্বাস ভঙ্গ করা হয়েছে। তো এই বইটা আমাদেরকে মূলত ভাবতে শেখায়। আপনার বই পড়তে গিয়ে অনেক ক্ষেত্রে মনে হবে হয়তো ছেলেটাই ঠিক ছিল, কখনো মনে হবে হয়তো মেয়েটাই ঠিক ছিল। ঠিক ভুলের বিবেচনা সবসময় পাঠকের হাতে। এবং এটা তো আমি শুধু একটা ঘটনার কথা বললাম, এই বইতে এরকম আরো বেশ কয়েকটা ঘটনা আছে। এবং এই কারণে আমি আসলে বলতে পারবো না যে ঠিক কোন ঘটনাটার কারণে আমার এই বইটা পছন্দ, বরং আমি বলবো এই বইটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। আপনি যে ধরনের গতানুগতিক বই পড়ে আসছেন সেই তুলনায় এটা আপনাকে বেশ ভিন্ন ধরনের একটা অভিজ্ঞতা দিবে। এবং এই জন্য আমি বলবো শঙ্করের কত অজানারে বইটা পড়া উচিত। এবং আপনি যদি এই জনরার লেখায় আগ্রহী হন, আপনার এটা পড়ে বেশ ভালো লাগবে। একে ঠিক ফিকশনও বলা যায় না, আবার আত্মজীবনীও বলা যায় না, অনেকটা সেমি অটোবায়োগ্রাফিক লেখা। এবং আমার এই ধরনের লেখা ভীষণ পছন্দ। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবার আশা করছি সামনে কোনো একটা নতুন বই নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। আর এই বইটার পরবর্তী যে সিকুয়েল চৌরঙ্গী, সেটা আমার এতদিনেও পড়া হয়নি। আশা করছি সেটা পড়লে আমি জানাতে পারবো সে বইটা কেমন। আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।